ভিউয়ার্স, ওয়েলকাম টু এক্সিস মেডিকেল স্কুল। আজকে আমাদের ডিসকাশনের টপিক হচ্ছে অ্যানাটমি। তো আজকে অ্যানাটমি এই আলোচনাতে আমরা অ্যানাটমি রিলেটেড তোমাদের যত কনফিউশন, যত গাইডলাইন্স রয়েছে একবারে A to Z সব কিছু আলোচনা করব। তো তোমাদের সুবিধার্থে আমরা এই আলোচনাকে কিছু কোয়েশ্চেনিয়ারের মতো সাজিয়েছি, যাতে কমনলি ফেস কিছু কোয়েশ্চেন বা কিছু প্রবলেম যেটা আমরা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হিসেবে ফেস করে থাকি সেভাবে আমরা সাজিয়েছি। আশা করছি এই গাইডলাইনটি তোমাদের অনেক উপকারে আসবে। তো প্রথম কোয়েশ্চেনটি যেটা আমরা ফেস করে থাকি যে আসলে অ্যানাটমি আমাদের কেমন লাগে বা এই সাবজেক্টটা আসলে কি। অ্যানাটমিকে আমি যদি দুটো কথায় বলতে চাই, এটা হচ্ছে মাদার সাবজেক্ট অফ অল সাবজেক্টস ইন মেডিকেল স্কুল। আর সেকেন্ডলি যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড একটা সাবজেক্ট হিসেবে কাজ করে। এখন মাদার অফ সাবজেক্ট বলতে আমি কি বোঝাচ্ছি, আসলে তো আমাদের মেডিকেল লাইফে অনেকগুলো সাবজেক্টই পড়তে হয়। প্রথমে অ্যানাটমি যেটা দিয়ে আমরা শুরু করছি, এই অ্যানাটমিটা কিন্তু আমাদের ভবিষ্যতে সবগুলো সাবজেক্টের সাথে কোনো না কোনোভাবে চলে আসে। তার মানে তুমি যদি অ্যানাটমি পড়ো, এটা তোমার প্যাথোলজিতে লাগবে, ফার্মাকোলজিতে লাগবে, ইভেন মাইক্রোবায়োলজি থেকে শুরু করে সেকেন্ড ইয়ারও বা ফোর্থ ইয়ার ফাইনাল সবগুলোতে দেখা যাচ্ছে অ্যানাটমি ইনএভিটেবলি চলে আসতেছে। তার মানে অ্যানাটমি ছাড়া কিন্তু অন্য সাবজেক্টে যাওয়া যাচ্ছে না। অ্যানাটমি ডেপথ অফ নলেজটাই ডিটারমাইন করবে তুমি কতটা ভালো ডাক্তার হবে বা কতটা ভালোভাবে কোনো সাবজেক্ট বুঝতে পারবে, এবং তুমি ভালো সার্জন হতে পারবে নাকি ভালো ফিজিশিয়ান হতে পারবে। পুরোটুকুই আসলে নির্ভর করছে অ্যানাটমি নলেজ সম্পর্কে। তুমি যদি হিউম্যান বডি ভালো মতো না জানো, তাহলে অবশ্যই তুমি বুঝতে পারবে না সমস্যাটা কোন জায়গায়। তাই আগে নর্মাল নলেজটা থাকা দরকার, যেটা আমরা অ্যানাটমিতে জানতে পাই। তাহলে তো আমরা অ্যাবনর্মাল যে প্যাথোলজিটা বা সমস্যাগুলো, ডিজিজগুলো সহজে ধরতে পারবো। আর সেকেন্ডলি আমি যে কথাটা বললাম সেটা হচ্ছে কেন এটাকে আমরা বলছি ব্যাকগ্রাউন্ড সাবজেক্ট। ব্যাকগ্রাউন্ড সাবজেক্ট কি, এই সাবজেক্টটা প্রত্যেকটা সাবজেক্টে কাজে লাগছে। যার অ্যানাটমি নলেজ ভালো তার অবশ্যই প্যাথোলজি নলেজ ভালো হবে, মাইক্রোবায়োলজির নলেজ ভালো হবে, এবং সার্জারি, মেডিসিন সবগুলো নলেজই তার ভালো হবে। সুতরাং প্রথমে কিন্তু তোমরা বুঝতে পারছো এই সাবজেক্টটা কতটা ইম্পর্টেন্ট। আমরা অনেকেই এটা সম্পর্কে জানি না, বা প্রথম দিকে আমাদের কিছু ভুলভ্রান্তির কারণে আমরা অনেকে কঠিন মনে করি সাবজেক্টটাকে। এই সাবজেক্টটার কারণে আমাদের একটা স্বাভাবিক একটা ভীতি তৈরি হয়ে যায়। এই ভীতি তৈরির কারণে দেখা যায় কি অ্যানাটমি থেকে আমরা আস্তে আস্তে দূরে চলে আসি, এবং এই দূরে চলে আসার কারণে আমরা দেখা যায় যে আমাদের একটা বেসিকে যে সমস্যাটা তৈরি হয়ে যায়। এই জন্য আমাদের যেটা প্রথমেই করতে হবে, অ্যানাটমি সম্পর্কে তোমাদের মাইন্ডসেট করতে হবে যে অ্যানাটমি খুবই ভালো একটা সাবজেক্ট। অ্যানাটমি কঠিন, হ্যাঁ আমি অবশ্যই বলবো যে হ্যাঁ আমার কাছে অবশ্যই কঠিন লাগতো, বাট আমি কিন্তু এই জিনিসটাকে এমনভাবে নিজের কাছে উপস্থাপন করেছি বা বোঝার চেষ্টা করেছি যে আমার কাছে জিনিসটা ভালো জিনিসটা আগে চলে আসে। যেমন অ্যানাটমি পড়তে পড়তে একসময় ভালো লাগতো, জিনিসের মধ্যে একটা মজা খুঁজে পেয়েছি। আমি এই জন্য বলবো অ্যানাটমি কঠিন, বাট তুমি যদি চাও তোমার টেকনিকটা যদি সেরকম হয়, তাহলেই কিন্তু তুমি অ্যানাটমির মধ্যে মজা খুঁজে পাবে। আর যদি তুমি অ্যানাটমিতে মজা খুঁজে পাও বা অ্যানাটমির মূল পারফেকশনটা খুঁজে পাও, তাহলে কিন্তু তুমি ভবিষ্যতে অনেক ভালো ডাক্তার হতে পারবে। প্রফে বলো, আইটেম বলো, কার্ডে বলো, সব কিছুতে তুমি সাকসেস পাবেই। তো সেই টেকনিক নিয়ে আজকে আমরা কথা বলবো। তো টেকনিকের জন্য প্রথমেই যেটা সবার গাইডলাইনের জন্য দরকার সেটা হচ্ছে বুক। আমরা কি কি বইগুলো অ্যানাটমির জন্য পড়ে থাকবো। তো আমি যেটা পড়তাম সেটাই তোমাদেরকে আমি সাজেস্ট করবো। সেটা হচ্ছে থোরাক্স, অ্যাবডোমেন। অ্যানাটমিতে কিছু কার্ড ওয়াইজ ভাগ করা হয়, যে থোরাক্স কার্ড, অ্যাবডোমেন কার্ড, হেড নেক কার্ড, এরকম 6টা কার্ড রয়েছে। এই কার্ডের জন্য আমরা ডিফারেন্ট কার্ডের জন্য ডিফারেন্ট বুকগুলো ভালো হয়ে থাকে। যেমন থোরাক্স কার্ড, অ্যাবডোমেন কার্ড, আর হচ্ছে লাস্টে হেড এন্ড নেক কার্ডের জন্য আমি হচ্ছে দত্ত পড়তাম। আর সুপিরিয়র এক্সট্রিমিটি, ইনফেরিয়র এক্সট্রিমিটি, এটার জন্য আমি পড়তাম হচ্ছে বিশ্রাম। আর তাছাড়া সিএনএস আইবলের জন্য এই কার্ডটার জন্য আমি পড়েছি হচ্ছে স্নেলস নিউরো অ্যানাটমি। আর এমব্রায়োলজির জন্য ল্যাংম্যান, হিস্টোলজির জন্য জাঙ্কুয়েরা, অস্টিওলজি এবং গ্রস অ্যানাটমির জন্য সেলিম রেজা, এবং ডিসেকশন একটা পোর্শন আছে এটার জন্য মান্নান অথবা কানিংহ্যাম। আর নেটারে অ্যাটলাস, এটা মাস্ট ইম্পর্টেন্ট একটা বই, এটা লাগবেই। এবং লাস্টে হচ্ছে একটা কোয়েশ্চেন ব্যাংক। বইয়ের নাম যেহেতু জেনে ফেললাম, এরপর আমরা চলে আসি ডেইলি যে আইটেমটা আছে সেই আইটেমটা আমরা কিভাবে পড়বো। তো আইটেম প্রিপারেশনের জন্য আমি প্রথমেই যেটা বলতে চাই যে তোমাদের অবশ্যই ক্লাসগুলো বা রেগুলার যে টিউটোরিয়ালগুলো হয় সেটা ফলো করতে হবে। যেমন মনে করো তোমাদের আজকে হার্ট পড়ালো বা লাংস পড়ালো, তো অবশ্যই লেকচারে বা টিউটোরিয়ালে ম্যাডাম বলে দিবেন যেমন আমাদের ডেফিনেশন বা এই অ্যানাটমিক্যাল পয়েন্টস এগুলো আসবে। যেমন হ্যাঁ, আইটেম প্রিপারেশনের সময় ভিসেরা ওয়াইজ কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে তোমাদের যখন একটা ভিসেরা পড়াবে, যেমন মনে করো হার্ট, তখন তোমাদের পড়ানো হবে কিন্তু শুরু করা হবে যে অ্যানাটমিক্যাল পজিশন নাম্বার 1, যে হার্ট বডিতে কিভাবে থাকে, এটা অ্যানাটমিক্যাল পজিশনটা কি সেটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট তোমাকে জানতেই হবে। সেকেন্ডলি এটা পার্টসগুলো কি, এটা কয়টা সারফেস রয়েছে, কয়টা সাইড রয়েছে, বা এটার স্পেসিফিক কোনো পোর্শন কোথায় কিভাবে রয়েছে, এই পার্টসগুলো তোমার জানতে হবে। বর্ডার কয়টা, এগুলো জানতে হবে। থার্ড তোমার যেটা জানতে হবে সেটা হচ্ছে এর স্পেসিফিক পার্টস বা ইন্টেরিয়র বা এক্সটেরিয়রের যে ডেসক্রিপশনটা, বা কোনো স্পেসিফিক যদি কিছু থাকে, যেমন হার্টের ইন্টেরিয়রের ডেসক্রিপশন বা হার্টের এক্সটেরিয়রের মধ্যে গ্রুভগুলোর ডেসক্রিপশন বা করোনারি সার্কুলেশনের ডিরেকশন, যা যা দেখানোর মতো আছে একটা ভিসেরায়, সেটা খুবই ইম্পর্ট্যান্ট। তারপর তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা কি, বা এই রিলেটেড যেই প্যাথোলজিগুলো হতে পারে সেটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। যেমন এই আর্টারিটা ব্লক হলে হার্টের কী সমস্যা হবে, বা এই সেপ্টামে কোনো প্রবলেম হলে, বা এই নার্ভটা অ্যাট্রোভেন্ট্রিকুলার ব্লক হলে, বা যে কারণে ব্লক হলে কি হতে পারে প্রবলেমটা। তো সেই রিলেটেড ডিসগুলো তোমাকে একটু জানতে হতে পারে। বাট মেইন প্রবলেমটাই হচ্ছে তোমাকে অ্যানাটমিক্যাল পজিশন
পার্টস, সাইডস, বর্ডার এবং খুঁটিনাটি যে ডেসক্রিপশন সেগুলো, ভিতরে বাহিরে অর্গানটার বিভিন্ন ডেসক্রিপশন। তারপর তোমার যেটা আছে সেটা হচ্ছে যে আর্টেরিয়াল সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, নার্ভ সাপ্লাই, এগুলো। লাস্টলি তোমার হচ্ছে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স এবং কিছু কিছু এমব্রায়োলজি, যেমন এমব্রায়োলজিক্যালি ডেভেলপমেন্ট, এই পোর্শনটা কোত্থেকে ডেভেলপ হয়েছে সেটা সম্পর্কে একটা আইডিয়া রাখতে হবে। তো এই গেল একটা ভিসেরা পড়ার শর্ট টিপস বা একটা মূল পয়েন্ট। তো তোমাকে এগুলোই কিন্তু লেকচারে বা টিউটোরিয়ালে ম্যাডামরা বলে দিবেন যে হার্টের এটা পড়া লাগবে, বা হার্টের এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, বা হার্টের পেরিকার্ডিয়ামের এই পার্টগুলো ইম্পর্টেন্ট, আর্টেরিয়াল সাপ্লাই ইম্পর্টেন্ট, মানে রিলেটেড কোয়েশ্চেনগুলো বলে দিল। তোমাকে এটা অবশ্যই নোট করে নিবা বা বইয়ে দাগিয়ে নিবা বা যেভাবে হোক তুমি এটা পয়েন্ট করে নিবা। তারপর তুমি বাসায় এসে ওইটার উপরে তোমার নলেজটাকে দাঁড় করাবা। যেমন ক্লাসে যতটুকু পড়িয়েছে তার উপরে তোমাকে একটু একটু করে আগাতে হবে। যদি তোমার আর্টেরিয়াল সাপ্লাই বলে থাকে তাহলে আর্টেরিয়াল সাপ্লাইটা ওখানে বই থেকে দেখে তুমি একটু পড়ে নাও, বা তোমাকে যদি ভেনাস ড্রেনেজটা বলে এটা বই থেকে দেখে পড়ে নাও, মানে রেফারেন্স কোনো একটা বই থেকে দেখে তোমাকে এটা পড়তে হবে। এবং আমার পড়ার স্ট্র্যাটেজি যেটা ছিল যে আমি বাসায় গিয়েই সারমা ম্যাডাম যেটা পড়াতো সেই খাতাটা একদিকে রাখতাম, আর আমার মেইন টেক্সট বুক সেটা দত্ত হোক বা বিশ্রাম হোক সেটা এক পাশে রাখতাম, এবং অবশ্যই হাতে একটা খাতা কলম রাখতাম ছবি আঁকার জন্য, সাথে আমার নেটার অ্যাটলাসটা খোলা রাখতাম। মানে বলা যায় সামনে কয়েকটা বই ছড়ানো থাকতো। আসলে অ্যানাটমিটা পড়তেই হবে তোমাকে কীভাবে, বেশ কয়েকটা বই রাখতে হবে, একটা খাতা একটা কলম অবশ্যই রাখতে হবে ছবি আঁকার জন্য। কারণ তুমি যদি ঠিকমতো ছবিটা না আঁকতে পারো তাহলে দেখা যায় অ্যানাটমির অনেক নলেজই অসম্পূর্ণ থেকে যায়। তুমি যদি ভালো মতো ছবি আঁকতে পারো এবং যদি মনে মনে চিন্তা করতে পারো যে এই অর্গানটা এখানে থাকে, এই অর্গানের ডিটেল পোর্শনগুলো এগুলো, তাহলে কিন্তু তুমি মনে মনে একটা চিত্র চিন্তা করতে পারো যে হার্টটা দেখতে এরকম, বা লাংসটা দেখতে এরকম, লাংসের বর্ডারটা এরকম, আপার বর্ডার, লোয়ার লোব এগুলো এরকম। তো তোমার মনে মনে কিন্তু একটা ছবি আঁকা হয়ে গেছে। ওই ছবিটা তুমি যদি ঠিক করে রাখতে পারো তাহলে কিন্তু তুমি সবকিছু মুখস্থ করতে পারবা, যে এর ব্লাড সাপ্লাই, আর্টেরিয়াল সাপ্লাই বা অ্যানাটমিক্যাল পজিশন সবকিছু তুমি বলতে পারবা, যদি তুমি ভালো মতো ছবিটা আঁকো, মনে মনে ছবিটা এঁকে নাও। এই জন্য অবশ্যই নেটার অ্যাটলাস থেকে ছবিটা আঁকবে, নেটারে খুব ভালো ছবি দেওয়া আছে, সেই ছবিগুলো দেখে নিবে। তো কি করতে হবে, আমি ক্লাসগুলো রেগুলার করব, ক্লাসে যে বেসিকগুলো পড়ায় সেটা বাসায় গিয়ে আবার দেখব, সাথে আমার একটা টেক্সট বই রেফারেন্স বই হিসেবে লাগবে, একটু ডিটেল হিসেবে ওগুলো বই থেকে পড়ে নিব, এবং সাথে ছবি আঁকবো, নেটার অ্যাটলাস থেকে ছবিগুলো দেখব। এবং আরেকটা যেটা সেটা হচ্ছে নিজের জন্য একটা পার্সোনাল নোট তৈরি করা, এটা আমি অবশ্যই বলবো। কারণ হচ্ছে কি, তোমার গাইড বলো বা বই বলো সেটা হয়তো তোমার জন্য পর্যাপ্ত হবে না, বা সবকিছু তুমি বুঝবে না। তুমি বুঝবে তোমার নিজস্ব রাইটিংটা, যেটা তুমি বুঝেছো বা যেভাবে তুমি চাও সেভাবে বুঝতে পারো। তুমি নেটার অ্যাটলাসটা খুলে বসবে, এক পাশে তোমার একটা খাতা রাখবে এবং একটি পেন্সিল রাখবে ছবি আঁকার জন্য, এবং আরেক পাশে তোমার মেইন যে টেক্সট বুক দত্তক বা ভিশাম সেটা খুলে রাখবে। এবং এভাবে করে তুমি যখন পড়বে সাইড বাই সাইড, যেই ছবিটা তোমার সামনে আসবে, মনে করো লাংয়ের একটা লোবের ছবি বা হার্টের একটা সার্কুলেশনের ছবি, সেটার সাথে সাথে তুমি এঁকে ফেলবে। এবং আরেকটা কাজ তোমাকে করতে হবে, সেটা হচ্ছে প্রিভিয়াস যে কোয়েশ্চেন ব্যাংকের কথা আমি বলেছি, কোয়েশ্চেন ব্যাংকটা কালেক্ট করতে হবে। এবং কোয়েশ্চেন ব্যাংকে তুমি দেখবে যে প্রিভিয়াস এর হার্টের উপরে বা লাংসের উপরে কোন কোয়েশ্চেনটা এসেছিল তোমার বোর্ডে, সেই কোয়েশ্চেনটা ধরে তোমাকে ওই ছবিটা এঁকে ফেলবে, এবং ওই রিলেটেড যেই অ্যান্সারটা আছে সেটা তুমি বই থেকে খুঁজে বের করার চেষ্টা করবে। বোধ এভাবে তুমি যখন লেকচার এবং বই মিলিয়ে পড়বে, আমার মনে হয় তোমার প্রিপারেশনটা অন্যদের চেয়ে অনেক ভালো হবে, এবং এটা ইউনিক একটা প্রিপারেশন হবে, এবং তোমার অ্যান্সারটা অন্যদের চেয়ে ভালো হবে। এবং পার্সোনাল নোটের কথা যেটা আমি বলছিলাম, তোমার নোটের মধ্যেও কিন্তু এগুলো চলে আসবে। তুমি যে কোনো বই থেকে যদি ইম্পর্টেন্ট কোনো ফ্লো চার্ট বা ডায়াগ্রাম বা ছবি পেয়ে থাকো, সেটা তোমার নোটের মধ্যে অ্যাড করে নিবে। তুমি দেখবে যে গাইডে লেখা একরকম, আর তোমার নিজের যে লেখাটা সেটা কিন্তু অন্যরকম। তোমাকে একটু অন্যদের থেকে আলাদা হতে হবে। তুমি যে আলাদাভাবে প্রেজেন্ট করতে পারো তাহলে অবশ্যই তুমি ভালো নাম্বার পাবে। তো আইটেমে এভাবে করে আমাদের পড়তে হবে। তারপর দেখা গেল আইটেমে তুমি অনেক কিছু প্রিপেয়ার করতে পারলে না, বাট সময়ের কারণে তুমি হয়তো অনেক কিছু পড়োনি, বা 70% পড়েছো, 30% বাদ রয়ে গেছে। সেটা কখন পড়বে? সেটা পড়বে তুমি টার্মের আগে। টার্মের আগে কিন্তু তোমাকে এসব কভার করতে হবে। তুমি আগে যেটা পড়েছো সেটার পর আরো যে ডিটেল ছিল বা যেগুলো তুমি বাদ দিয়ে গেছো, ক্লাসমেটদের সাথে কথা বলে দেখবে অনেক কিছু তুমি হয়তো জানো না, সেটা আলোচনা করে তোমাকে বের করতে হবে, এবং সেটা টার্ম এবং প্রফের আগে তোমাকে কভার করে ফেলতে হবে। আর তুমি প্রথম থেকে গুছিয়ে পড়ো, মানে আইটেম ওয়াইজ, কার্ড ওয়াইজ, রিটেন ওয়াইজ, ভাইবা ওয়াইজ পড়ো, তাহলে আমার মনে হয় শেষ পর্যন্ত প্রফের আগে তোমার খুব বেশি কষ্ট হবে না। মার্কস ডিস্ট্রিবিউশনটা, বোর্ড ডিস্ট্রিবিউশনটা কেমন হয়ে থাকে? ভাইভাতে আসলে দুটো বোর্ড থাকে, বোর্ড 1, বোর্ড 2। বোর্ড 1 এর মধ্যে আবার দুইজন থাকে, একজন এক্সটার্নাল, একজন ইন্টারনাল। তো ওনাদের কোয়েশ্চেন এরকম সামনে কার্ড রাখা থাকে, কার্ডের মধ্যে টপিক ওয়াইজ কিছু কোয়েশ্চেন থাকে, ওগুলোই ওনারা কোয়েশ্চেন করে থাকেন। তো তোমাকে ভাইবার জন্য আমি যেটা বলবো, যে ভাইবার মধ্যে 1 নম্বর যেটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে তোমাকে ক্লাসে স্যার ম্যাডামরা ইম্পর্টেন্ট অনেক কিছুই বলে দেয়। সত্যি কথা হচ্ছে ভাইভাতে কিন্তু স্যার ম্যাডামরা খুব বেশি কঠিন কোয়েশ্চেন করেন না। ওনারা ক্লাসে যা বলে বা আইটেমে যেগুলো ধরে সেগুলোই একটু ধরে বা একটু বেশি ধরে থাকে। তাই তোমাকে যেটা করতে হবে, ক্লাসে মনোযোগী হতে হবে। আইটেমের ক্ষেত্রে যেসব কোয়েশ্চেনগুলো তুমি পারোনি বা যেসব কোয়েশ্চেনগুলো কঠিন মনে হয়েছে সেগুলো কালেকশন করতে হবে, সেগুলো সলভ করে ফেলতে হবে। তুমি যদি এই পিক পয়েন্টগুলো, যেমন স্পেসিফিক ডেফিনেশন, স্পেসিফিক ডাটা বা স্পেসিফিক কোনো মেকানিজম তুমি যদি জেনে থাকো,
আইটেমের জন্য এটা ইম্পর্টেন্ট ছিল সেটা অবশ্যই জেনে থাকবে, প্রফেও তোমাকে ইনভেরিয়েবলি ওইটাই ধরা হবে। এই জন্য এইসব ছোটোখাটো বিষয়গুলো ইগনোর করা যাবে না। সেকেন্ডলি যেটা সেটা হচ্ছে যখনই পড়বে অবশ্যই বলে বলে পড়বে। অনেকে আছে যে পড়ছে কিন্তু চুপচাপ পড়ছে, কোনো শব্দ করছে না, এটা করা যাবে না। তুমি যদি পড়ো অবশ্যই রিড আউট লাউড করতে হবে, সেটা হচ্ছে তোমাকে শব্দ করে পড়তে হবে, যাতে তুমি স্যারের সামনে যেভাবে বলতে বা স্যারের সামনে যেভাবে পড়বে ওইভাবে করে তোমাকে প্রিপারেশন নিতে হবে। তুমি যখন আইটেমের পড়া পড়বে তোমাকে ভাবতে হবে তোমার সামনে স্যার বসে আছেন, স্যার তোমাকে কোয়েশ্চেন করছেন এবং তুমি অ্যান্সার দিচ্ছ। তুমি একটা ডেফিনেশন পড়লা, তুমি যে কোনো দিকে তাকিয়ে হোক বা আয়নার সামনে দাঁড়িয়ে হোক একটু বলার প্র্যাকটিস করবা, বা উপরের দিকে তাকিয়ে হয়তো বললা ডেফিনেশনটা কি, হোমিওস্ট্যাসিস বলো বা হিমোস্ট্যাসিসের ডেফিনেশনটা বলে দিলা, তাহলে দেখবে তোমার কিন্তু বলাটাও প্র্যাকটিস হচ্ছে, পড়াও হচ্ছে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 যেটা সেটা হচ্ছে তোমার ক্লাসমেটের ডিসকাশন করে পড়বা, একজন আরেকজনকে কোয়েশ্চেন করবা, ক্রস কোয়েশ্চেন করবা এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে ইংরেজিতে। তুমি যদি ইংলিশটা প্র্যাকটিস করো তাহলে তুমি দেখবে বাংলা ইজিলি বলতে পারছো, বাট তুমি যদি বাংলা প্র্যাকটিস করো তাহলে দেখবে বাংলায় বলতে পারছো না। আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, তোমার টেকনিক এবং প্রিপারেশনের উপর তোমার ভাইবা নির্ভর করতেছে। আর নেক্সট যেটা সেটা হচ্ছে ভাইবা মেইনলি ডিপেন্ড করে তোমার ফ্লুয়েন্সির উপরে এবং সেকেন্ডলি হচ্ছে তোমার কি পয়েন্টের উপর। কি পয়েন্ট বলতে আমি এখানে কি বুঝিয়েছি, ম্যাডাম তোমাকে একটা ডেফিনেশন ধরলো, তুমি সব কিছু বললা বা কি পয়েন্টটাই বললে না, তখন কিন্তু ম্যাডাম ডেফিনেশনটা নিবে না, বা বললে যে হয়তো তুমি ভালো মতো মুখস্থ করোনি। কিন্তু তুমি যদি কি পয়েন্টটা বাট মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টটাও আগে বলো তাহলে দেখবা সে কিন্তু খুশি হয়ে যাবে যে না ছেলেটা বই পড়েছে বা ছেলেটা জানে অ্যাটলিস্ট, উল্টাপাল্টা কথা না বলে আসল কথাগুলো আগে বলেছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তুমি অপ্রাসঙ্গিক কথাগুলো পরে বলো, ইম্পর্টেন্ট কথাগুলো আগে বলে না, তাহলে দেখবে তোমার ভাইবার অ্যান্সারটা অনেক সুন্দর হবে, স্ট্রেট কাট হবে, তোমার সময় বেঁচে যাবে। এটা হচ্ছে ভাইবার একটা ইম্পর্টেন্ট টিপস। তারপরে যেটা আমরা চলে আসবো সেটা হচ্ছে রিটেনের জন্য ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে এমসিকিউ থাকবে এটাতে 20 মার্কস, এসিকিউ থাকবে 70 আর 10 থাকবে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, যেটা মোরালে সবাইকে 9-10 এরকম করে দেওয়া হয়। তো মেইন কনসেন্ট্রেশনটা আসলে থাকবে এসিকিউর উপরে। এসিকিউর উপর আমি যেটা আগেই বলেছি সেটা হচ্ছে তোমাদের একটা কোয়েশ্চেন ব্যাংক মাস্ট কালেক্ট করতে হবে এবং মোরালেস দেখা যায় কি যে 70% কোয়েশ্চেনই তোমার রিপিট হয়, আগের যে প্রফের কোয়েশ্চেন বা কার্ডের কোয়েশ্চেন সেগুলো ঘুরে ফিরে আবার চলে আসতেছে। সুতরাং তুমি যে পুরোনো কোয়েশ্চেনগুলো সলভ করে থাকো, তুমি যে বোর্ডে হয়ে থাকো না কেন, তাহলে তুমি দেখবে যে কোয়েশ্চেন তুমি কমন পেয়ে যাচ্ছ। এই জন্য একটা পার্সোনাল নোট, যেটা আমি বারবার বলছি যে তোমার একটা নোট রাখবে, নোটের মধ্যে তুমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো সলভ করে ফেলবে, ওই রিলেটেড ফিগারগুলো এঁকে রাখবে। এটা তোমার পরীক্ষার আগে অনেক হেল্প করবে। এবং জাস্ট আমার নিজের নোট দেখে আমি দেখা গেছে আমার অনেক কম সময় অনেক তাড়াতাড়ি রিভিশন দিতে পেরেছি। প্রফের আগে দেখা যায় যে এত হিউজ সিলেবাস সব রিভিশন দেওয়া সম্ভব হয় না। তুমি যদি তোমার নিজের গাইডটা একবার মানে নিজের নোটটা একবার দেখে যাও তাহলে দেখা যায় যে অনেক কম সময়ে তুমি অনেক ভালো আউটপুট দিতে পারছো। সেকেন্ডলি যেটা সেটা হচ্ছে তোমার খাতাটাকে প্রেজেন্ট করতে হবে অন্যদের থেকে আলাদা হিসেবে এবং অ্যাট্রাকটিভ হিসেবে। সেই জন্য আমরা কি করতে পারি, আমরা নীল হাইলাইটার ইউজ করতে পারি, জেল পেন ইউজ করতে পারি, সুন্দর করে আমরা একটা মার্জিন টানতে পারি। মূল কথা হচ্ছে খাতায় সিরিয়াস হতে হবে। তুমি যাই লেখো না কেন তোমাকে সিরিয়াসলি লিখতে হবে, পয়েন্ট করে লিখতে হবে, টু দ্য পয়েন্ট, কি টু কি অ্যান্সার দিতে হবে, যা চেয়েছে তাই অ্যান্সার দিতে হবে। এবং অ্যানাটমিকে তার একটা কথা বলতে চাই যে খুব কম সময়ের মধ্যে প্রচুর অ্যান্সার করতে হয়। এই জন্য আমি বলবো আগে ফিগারগুলো এঁকে নাও, ডেসক্রিপশন পরে দাও। ফিগার দেখলে তোমাকে ম্যাডামরা দেখা যায় 70% মার্কস এমনি দিয়ে দিয়েছে, তোমার ডেসক্রিপশন উপরে যত না মার্কস ফিগারে কিন্তু তার চেয়ে বেশি মার্কস। এই জন্য যেসব কোয়েশ্চেনে ফিগার আছে সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা বেশি করবে, কারণ ওইখানে মার্কস কাটার জায়গা খুবই কম। কিন্তু যেগুলো দেখবে মোটামুটি মানে রচনা টাইপ কোয়েশ্চেন যেখানে কোনো ফিগার কাটার চান্স নেই সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবে। এবং আরেকটা কথা যেটা হচ্ছে পয়েন্ট করে লিখবে। তোমাকে একটা ডেফিনেশন চাইলে উপরে লিখবে ডেফিনেশন, 2-3 লাইনে অ্যান্সার শেষ করে দিবে। ইম্পর্টেন্স 3-4টা ইম্পর্টেন্স পয়েন্ট করে লিখে ছোট ছোট কথা দিয়ে শেষ করে দিবে। মেন কথা হচ্ছে কি পয়েন্টে ছোট করে অ্যান্সার শেষ করে দিবে। এত বেশি লিখতে হবে এমন কোনো কথা নেই, হাতে লেখা সুন্দর হতে হবে এমন কোনো কথা নেই। সবচেয়ে মূল কথা যেটা সেটা হচ্ছে ডিফারেন্ট প্রেজেন্টেশন, ইউনিক প্রেজেন্টেশন অথবা ফ্লো চার্ট, ডায়াগ্রাম, ফিগার সহ একটু সুন্দর করে খাতাটা লিখতে হবে। এই জন্য তোমাকে আগে থেকে একটা মাইন্ড সেট আপ করতে হবে যে আমি এইভাবে করে লিখবো, এই কোয়েশ্চেন আসলে এইভাবে অ্যান্সারটা করবো। তখন আমার একটা স্ট্র্যাটেজি ছিল, যে কোয়েশ্চেনটাই আসতো না কেন মোস্ট ইম্পর্টেন্ট যেসব কোয়েশ্চেনগুলো আমি চিন্তা করে রাখতাম, ঠিক আছে হার্টের করোনারি সার্কুলেশন যদি আগে আসে তাহলে আমি এই 3টা চিত্র আঁকবো, বা যদি লাংসের লোবের চিত্র বা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টের কোয়েশ্চেন আসে তাহলে আমি এইভাবে চিত্রটা আঁকবো। না, আমি আগে থেকে মাইন্ড সেট আপ করে নিতাম, তাহলে হতো কি পরীক্ষার হলে কিন্তু সময়টা বেঁচে যেত। তুমি যদি পরীক্ষার হলে চিন্তা করো যে আমি এটা এইভাবে লিখবো তাহলে কিন্তু হবে না। এই জন্যই আমি বারবার নোটটার উপরে নির্ভর করছি, যে নোটটাই তোমাকে বলে দিবে তুমি পরীক্ষার খাতে কিভাবে লিখবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। অসপি অ্যান্ড প্র্যাকটিক্যাল, অসপি আসলে একটু ট্রিকি হয়ে থাকে এবং এটা যেহেতু কম সময় অনেক কিছু করতে হয় সেহেতু নার্ভের একটা ব্যাপার আছে। আমি বলে রাখতে চাই যে তোমরা বইয়ের মধ্যে যে জিনিসগুলো পড়ে থাকো রিটেন ভাইবা, সেখান থেকে আসলে অসপি আসে। যেমন ধরো হার্টের আর্ট্রোভেন্ট্রিকুলার গ্রুপের উপরে একটা ফ্ল্যাগ দিয়ে দিল, বলো যে এই জিনিসটা কি। মেন কথা হচ্ছে আইডেন্টিফাই করতে হয়। অথবা একটা ফার্স্ট স্ট্রিপ দিয়ে দিল, বলে এটা কি জিনিস, এটাতে কি কি মাসেলস অ্যাটাচ হয়ে থাকে, বা এটার জয়েন্টসগুলো কি কি, সামনে কি জয়েন্টস, পিছনে কি জয়েন্টস। মানে মেন কথা হচ্ছে তুমি যা রিটেন ভাইবাতে পড়েছো সেগুলোই আসে। সমস্যাটা কোন জায়গায়, সমস্যাটা হচ্ছে এরকম 10-12টা স্টেশন থাকে, এক একটা টেবিল এক একটা স্পেসিমেন থাকে, ওই রিলেটেড তুমি কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য 2 থেকে 3 মিনিট সময় পাবে। তো ওই সময়ের মধ্যে তোমাকে
সুন্দর করে আইডেন্টিফাই করতে হবে, শুধু তাই না তোমাকে আবার লিখতেও হবে। এই জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে বেশি বেশি করে স্পেসিমেন দেখতে হবে। হার্টে পেলে হার্টের ভিসেরা, লাংসের ভিসেরা অথবা বোনস, এগুলো সম্পর্কে বেশি বেশি করে হাতে নিয়ে দেখতে হবে, নাড়াচাড়া করতে হবে এবং এগুলোর কোথায় কোন পার্টটা এসবগুলো মাথায় রাখতে হবে, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে শর্টকাটে ছোট করে অ্যান্সারটা লিখতে হবে। মেন কথা হচ্ছে এটাই, মেডিকেলে বেশি বলার সুযোগ নেই, বেশি লেখারও সুযোগ নেই, কি পয়েন্টটা আগে লিখতে হবে, কারণ তুমি বেশি লিখতে গেলে আসল পয়েন্টটা তুমি মিস করে যাবে। লাস্টলি যেটা সেটা হচ্ছে কনফিউজিং যে পোর্শনটা থাকবে, যদি কোনো কিছু মনে করো তুমি চিনতেছো না, তাহলে তোমাকে লিখতে হবে এমনভাবে অ্যান্সার দিতে হবে যেটা মনে হয় যে আসলে এটা হইতে পারে ওইটা হইতে পারে। কারণ কি, নাম্বার হারানোর চেয়ে কিছু নাম্বার পাওয়া তো ভালো। তো হসপিটালে দেখা যায় অনেক ক্ষেত্রে কনফিউশনের কারণে রাইট না লেফট, এই জন্য অনেক সময় ভুল হয়ে যায়। এই জন্য রাইট লেফট চেনাটাও একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস, এটা রাইট সাইডের রিব না লেফট সাইডের রিব। এরপর আমরা আসি প্র্যাকটিক্যালের কথা। প্র্যাকটিক্যাল নিয়ে আমি যেটা তোমার আগেই বললাম, প্র্যাকটিক্যালি মেইনলি প্র্যাকটিক্যালটা হয় তোমার হচ্ছে ডিসেকশন বডির উপরে, যেমন হার্ট মানে অ্যানাটমি ডিসেকশনের একটা ডিসেকশন বডি থাকবে। তো তোমাকে এখানে মেইনলি দেখানো হবে যে কোন মাসলটা দেখাও, বা কোনো একটা নার্ভ দেখাও, বা কোনো একটা আর্টারি দেখাও, বা কোনো একটা ফসা দেখাও। মানে হচ্ছে এগুলো ম্যাডামরাই তোমাদের বলে দিবে, খুব বেশি ভয় পাওয়ার কারণ নেই। বাট যেটা আমি একটা কথাই বলবো যে বডির প্রতি নজর দিতে হবে, মানে তোমাকে বডিটা কোথায় কোথায় কি আছে, মাসলগুলো অ্যাটাচমেন্টগুলো ধরে ধরে দেখতে হবে। এটা বই পড়ে তুমি হয়তো ঠিক ধারণা পাবে না, ভিডিওতে পারো, সেখান থেকেও তুমি ইনফরমেশনগুলো নিয়ে চোখের সামনে দেখে তারপরে তুমি আগাতে পারো, তাহলে তোমার প্র্যাকটিক্যাল নলেজটা অনেক ভালো হবে। তো প্র্যাকটিক্যালিটির এই কথাই ছিল। তারপরে হচ্ছে আমি যেটা বলবো যে এই সাবজেক্টটার এত কথা বললাম, সাবজেক্টটার ইম্পর্টেন্স আসলে কোন জায়গায়। তো আমি প্রথমে কিন্তু বলে নিয়েছি এটা হচ্ছে মাদার নলেজ, মাদার একটা সাবজেক্ট এবং এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড সাবজেক্ট। তো অ্যানাটমি ছাড়া তুমি আগাতে পারবে না, অ্যানাটমি কঠিন লাগবে অবশ্যই। তুমি যদি প্র্যাকটিস করো, চর্চা করো, তাহলে একসময় দেখবে এই জিনিসটাই মজা পেয়ে যাবে, এবং এই মজাটাই কিন্তু তোমাকে ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে সাহায্য করবে, বা ভবিষ্যতে তোমার নলেজ আরো বাড়াবে আশা করি। তারপরে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইয়ারের প্রতি আমাদের অ্যাডভাইসটা কি, বা যারা এখন পড় দিব তাদের প্রতি অ্যাডভাইসটা কি। এখন আসলে অ্যাডভাইস আমার একটাই, সেটা হচ্ছে অ্যানাটমির প্রতি গুরুত্ব দাও, রেগুলারলি প্রতিদিন একটু একটু করে হলে অ্যানাটমি পড়ার চেষ্টা করো, এবং অবশ্যই ভিসেরা রিলেটেড এবং প্র্যাকটিক্যাল রিলেটেড অ্যানাটমি পড়াশোনা বেশি করো। বেশি বেশি ছবি দেখো, ছবি আঁকো, ভিসেরা হাতে নাও, ক্লাসমেটদের সাথে শেয়ার করো, ক্রস কোয়েশ্চেন করো। মেন কথা মুখটাকে ইউজ করো, হাতটাকে ইউজ করো। তুমি শুধুমাত্র পড়াশোনা করে বা বইয়ের গতানুগতিক পড়ে তুমি কখনোই অ্যানাটমিতে ভালো করতে পারবে না। তোমাকে ফ্রি হতে হবে, সাহসী হতে হবে, এবং কনফিডেন্ট থাকতে হবে যে হ্যাঁ, ম্যাডামের সামনে আমি এটা ধরলে বলতে পারবো, আমি অ্যানাটমি সবকিছু পারি, এবং আমি যতটুকু পারি অতটুকু দিয়ে আমি ইনশাআল্লাহ অনার্স পাবো। তুমি যদি অনার্সের চিন্তা করো, তুমি ইজিলি পাস করবে, কখনোই চিন্তা ছোট করবে না। যদি বড় চিন্তা করো তাহলে অবশ্যই 50% হলে অ্যাচিভ করতে পারবে। তো এটাই আমার মেইন অ্যাডভাইস ছিল, যে তোমরা আরো সাহসী হবে, কনফিডেন্ট হবে। এবং লাস্টলি তোমাদের জন্য এক্সিসের কিছু কথা বলতে চাই, যে আমরা এক্সিস থেকে রিসেন্টলি এমব্রায়োলজি এবং জেনারেল অ্যানাটমির উপর অনেক ভিডিও বের করছি। তোমরা এই ভিডিওগুলো দেখে নিতে পারো, যেখানে মানে আমরা আমাদের প্র্যাকটিক্যাল যে কোয়েশ্চেনগুলো স্যার ম্যাডাম আমরা করে থাকি ওটা নিয়ে আলোচনা করেছি, এবং বাংলায় সহজবোধ্য করে তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। তোমরা ওটা ভিডিওটা দেখলে আশা করি অনেক হেল্পফুল হবে এবং এটা তোমাদের সাহায্য করবে। তো আজকে এই বলে শেষ করছি, ধন্যবাদ।